আপনারা যেমন জানেন যে কুয়েটের শিক্ষার্থীদের এক দফার সাথে আমরা সংহতি প্রকাশ করে গতকাল প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং প্রতীকী অনশন করছিলাম। কিন্তু যখন আমরা দেখলাম যে ইন্টারিম বা ইউজিসি থেকে তেমন কোনো ধরনের সহযোগিতা আসছে না, তখনই আসলে আমরাও অনশন এবং সত্যিকারের অনশনের আমরা একটা পদক্ষেপ নিয়ে এবং গতকাল রাত থেকে আমাদের অনশন চলছে। সরকারের কাছ থেকে কোনো পদক্ষেপ পেয়েছেন কিনা? সরকারের কাছ থেকে যে পদক্ষেপটা পেয়েছি সেটা হলো যে গতকাল রাতে বলা হয়েছিল যে আজকে দুপুরের মধ্যে কোনো একটা ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বা কোনো একটা মিটিং করা হবে, মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। আমাদের সমস্যাটা এখানেই যে কেন এত দেরি করা হচ্ছে। শিক্ষার্থীদের যে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কুয়েটের যে শিক্ষার্থী চারজনের বেশি অসুস্থ হয়ে গেছে, তাদের তো তাদের জীবন সংকটাপন্ন। তারপরেও কেন ইন্টারিম এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না বা ইউজিসি কে চাপ দেওয়া হচ্ছে না পদক্ষেপ নেওয়ার জন্য? আমরা এটার জন্য আসলে নিজেরাও খুবই হতাশ যে ইন্টারিম কোনো ব্যবস্থা নিচ্ছে না। ইন্টারিম এবং ইউজিসি সবাই কালো কাপড় চোখে বেঁধে বসে আছে। এটাই আসলে আমাদের প্রশ্ন এবং যে তার এই ঔদ্ধত্যের উৎসটা আসলে কি। উনি একজন দলকানা ভিসি, আমরা যেমন জানি, আপনারাও জানেন, মেনশন করার প্রয়োজন নাই। তো এই দলকানা ভিসি এমন একটি দলের সদস্য যে দলটি এখনো ক্ষমতায় আসেনি, এখনো ক্ষমতায় না আসা একটি দলের দলকানা ভিসি। তিনি এতগুলা শিক্ষার্থীর আন্দোলনের মুখে পড়েও তিনি এখনো পদত্যাগ করছেন না বা করার মতো পরিস্থিতিতে পড়েননি। তিনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে সিন্ডিকেটের মিটিং এ বলছেন জোর গলায় যে আমি পদত্যাগ করব না। এই ধরনের ঔদ্ধত্য উনি কোথা থেকে পাচ্ছেন? এটা আমরা এই জিনিসটা নিয়ে খুবই শঙ্কিত এবং আমরা খুবই অবাক হচ্ছি যে এই ধরনের সাপোর্ট উনি কোথা থেকে পাচ্ছেন। কারণ এখনো তার দল ক্ষমতায় আসেনি। তাহলে কি ইন্টারিম বা ইউজিসি তাকে এই ক্ষমতা দিচ্ছে? এখন যদি আমরা শুধুমাত্র ডক্টর ইউনূসের কথা বলি, তাহলে আমরা দেখব যে একজন প্রধান উপদেষ্টা হিসেবে তার আসলে দেশের প্রত্যেকটা সেক্টরে তার কাজ রয়েছে, তার প্রত্যেকটা সেক্টর তাকে দেখতে হচ্ছে এবং উনি যে সেক্টরগুলো দেখছেন এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের যে ব্যাপারগুলা, ওগুলাতে উনি অনেক ভালোভাবে ডিল করছেন এবং বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসে বাদবাকি উপদেষ্টা এবং যারা ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ছিলেন তাদের ব্যাপারে, যে আসলে তারা কতটুকু সহযোগিতা করছে সরকারকে, এই ইন্টারিমকে কতটুকু সহযোগিতা করছে তাদের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য। এবং আমরা এটাও শুনতে পাই যে ইন্টারিমকে যারা আমলা ছিলেন 15 থেকে 17 বছর, এই যে একটা অনৈতিকতার মধ্যে দিয়ে তারা গিয়েছেন, তারা এখন ঘুষ খেতে না পেরে নাকি তারা এখন বিভিন্ন ধরনের কাজকে ঢিলে করেন, মানে তারা করতে চান না বিভিন্ন কাজ। এই যে প্রশাসনকে দলবদ্ধ করা, এখনো দেশে বিভিন্ন অরাজকতা হচ্ছে, তাহলে এই যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আমাদের এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা ছিল, তো সেটা কি কোনোভাবেই ব্যর্থ হয়ে গেল না নাকি? না, অবশ্যই এখনো আমরা আশার আলো দেখতে পাই। এখনো যদি বাংলাদেশের জনগণ এবং ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে, যদি তারা জুলাইয়ে যেমন ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে স্বৈরাচারকে তাড়িয়েছে, সেভাবে যদি আবারও ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে, তাহলে দেশের সংস্কার আসলেই সম্ভব। এবং আমরা দেখতে পাই একটি পক্ষ মানে সংস্কারের আগেই নির্বাচন চাচ্ছে বা বিভিন্ন ভাবে বলছে যে এই সরকারি বছরের পর বছর থেকে যাক। আসলে আমরা এটা চাই না, আমরা একটা সংস্কার চাই, সুষ্ঠু সংস্কার চাই। খুনি হাসিনা এবং এই 15 থেকে 17 বছর ধরে যেই ধরনের অন্যায় অবিচার হয়ে আসছে, সব কিছুর আমরা বিচার চাই। তারপর নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন, এবং বাংলাদেশের সংস্কার চাই প্রতিটি ক্ষেত্রে। এমনকি বিভিন্ন জায়গায় প্রিভিলেজ দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা চাই প্রিভিলেজ না দিয়ে পুরো সিস্টেমটার সংস্কার করা হোক, গোড়া থেকে সমাধান করা হোক। কিন্তু আমি যতদূর দেখছি, বা যদি আমরা প্রধান উপদেষ্টার কথা বলি বা আমাদের ছাত্র উপদেষ্টাদের কথা বলি, তারা এত বছর ধরে যেই ধরনের অন্যায় অত্যাচারের শিকার হয়ে আসছে, তাদের এটা করার কথা না এবং তারা করবেনও না। যে তারা একটি দলের হাত থেকে নিয়ে 2000 শহীদের রক্ত পাড়া দিয়ে, 20,000 প্লাস আহতের রক্তকে পাড়া দিয়ে তারা আরেকটি দলের কাছে এটা হস্তান্তর করবেন। কিন্তু সমস্যা হয়েছে যে আমি আগেও বলেছি যে আমলাতন্ত্র ঠিকভাবে কাজ করছে না, অ্যান্ড এটার জন্যই আসলে ইন্টারিমের একটু সমস্যা হচ্ছে
জিনিসগুলোকে কন্ট্রোল করতে। ইভেন আপনারা এখনো দেখবেন যে পুলিশ বাহিনী এখনো কার্যকর হচ্ছে না ঠিকভাবে। যদি পুলিশ বাহিনী কার্যকর না হয়, যদি হচ্ছে তারাই হেল্প না করে, তাহলে তো আসলে ইন্টারিম 4-5টা মানুষ ওনারা কি করবেন? ওনারা ওনাদের জায়গা থেকে অর্ডার দিতে পারেন বা ওনারা হচ্ছে প্ল্যান দিতে পারেন, কিন্তু এক্সিকিউট করার দায়িত্ব তো আমলাদের বা কোনো একটা বাহিনীর। তো তারা যদি হেল্প না করে তাহলে কিভাবে এটা সফল হবে? এই জন্যই আমাদের আহ্বান থাকবে বাংলাদেশ ছাত্র সংসদের গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে যে জুলাই যেমন বাংলাদেশের সকল স্তরের ছাত্র জনতা এক হয়ে কাজ করেছে, এখনো যেন সেইটাই করে। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে তারা পদক্ষেপ নিচ্ছেন না, এটা আসলে আমরা দূর থেকে দেখে বলছি, আসলে তারা কি করছেন এটা তারাই জানেন। তবে আমার মনে হয় না যে তারা আসলেই চুপ করে বসে আছেন, কিন্তু আসলে দেশের সিস্টেমটা তো একজন বা দুইজনের কথাই রান করে না, দেশটা তো মানে অনেক জনের কথায় বা অনেক স্টেক হোল্ডারের কথায় রান করছে বর্তমানে। তো আমার মনে হয় যে এই ধরনের বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমাদের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে বারবার, যে বারবার শিক্ষার্থীদেরকে দাঁড়াতে হচ্ছে রাস্তায় এবং বারবার হচ্ছে আমাদের দাবি তুলতে হচ্ছে। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হলো যে আমরা যদি দেখি যে মাহফুজ আলম বা হচ্ছে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া, ওনারা আগে মানে আগে কি করতেন, ওনারা আগে হচ্ছে রাস্তায় ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা মাঠের রাজনীতি করেছেন, ওনারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছেন। ওনারা তখন মাঠের অবস্থা জানতেন যে কখন কি ধরনের পরিস্থিতি অ্যারাইজ করছে দেশে। কিন্তু এখন তারা সরকারের একটি পার্ট, তারা কেন্দ্রে বসে আছেন, তাদের কাছে সব ধরনের খবর যাচ্ছে। হয়তো গুরুত্বটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, এজন্যই হয়তো আমাদেরকে বারবার রাজুতে এসে দাঁড়াতে হয় বা তাদেরকে জানাতে হয় যে জিনিসটা গুরুত্বপূর্ণ, আপনারা একটু দৃষ্টি দেন এইদিকে। আমাদের ওই দায়িত্বটা থাকে আর